ঈশান মাথা জাগায়। আয়শা মির্জার মুখ কালো মেঘে ঢেকে যায়। নিধির থেকে শুনেছিলেন ইনেয়া যার সাথে থাকে তার নাম তিথি। ইনার মামাতো বোন, সে নাকি প্রচুর ঝাঁঝালো। সহজেই মানুষকে নাকানি চোবানি খাওয়াতে পারবে এই মেয়ে। নাহিদ মির্জার কথায় তিনি বুঝতে পেরেছেন এটা সেই মেয়ে না, কখনোই না। তিনি অন্তত বেঁচে থাকতে এই মেয়েকে বাড়ির বউ বানাবেন না। তিনি নিপার দিকে চোখ রাঙিয়ে কিছু একটা বলতে বলে ঈশান নাহিদ মির্জার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, আমি তিথিকে আমার অর্ধাঙ্গিনী করতে চাই। পাগল হয়েছিস নাকি তুই? কিছুতেই মানব না আমি। রাগ দেখিয়ে বললেন নিপা। নাহিদ মির্জা নিপাকে থামিয়ে শান্ত স্বরে বললেন, দেখো, ঈশান যা চাইবে তাই হবে, কেউ আর কোনো কথা বলবে না। সবাই দমে যায়। সুহানা আর নওয়াজ মির্জা ও নাহিদ মির্জার হাতে হ্যাঁ মেলায়। শুধু মুখ গম্ভীর করে রাখে নিপা আর আয়শা। ধীরগতিতে নিজের রুমে এগিয়ে যায় নিধি। পা যেন চলছে না। ঘরে এসে কোনো রকমে দরজা লাগিয়ে খাটিয়ে শুয়ে পড়ে সে। অতপর চিৎকার দিয়ে কেঁদে ওঠে নিধি। কি করবে এখন সে? বুকটা জ্বলে যাচ্ছে তার। সে তো ইনায়ের মতো এত যাতনা সহ্য করে বাঁচতে পারবে না। কি করবে এখন নিধি? একপাক্ষিক প্রেমে কাঁদলেও তো বোকামি। নিধি এবার চোখ বুজে আল্লাহকে ডাকে, তাতে যদি একটু শান্ত হয় মন। দোকানে বিকাশ থেকে টাকা তুলতে এসেছে ইনায়া। মিজানুল করিম পাঠিয়েছেন। সামনে প্রথম সেমিস্টারের পরীক্ষা। কলেজ ফি বাবদ অনেক টাকা জমেছে। মিজানুল করিম নিজে থেকে টাকা পাঠিয়েছেন। ইনায়া প্রথমে না করলেও পরে মেনে নেয়। টিউশনি করছে 1 মাসও হয়নি। এখন টাকা পাবে কোথায় সে? টাকা তুলে ফুটপাতের রাস্তা ধরে হাঁটতে থাকে। সামনে আইসক্রিম ভ্যান দেখে সেখানে এগিয়ে যায়। একটা আইসক্রিম কিনে পেছনে ফিরতেই কারোর সাথে ধাক্কা লেগে সেটা পড়ে যায়। আহ কপাল! মুখেও লাগাতে পারল না। কিঞ্চিত বিরক্তি নিয়ে সামনে তাকাতেই চমকে ওঠে ইনায়া। কারণ তার সামনে স্বয়ং নাভান দাঁড়ানো, যে ইনায়ার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। ইনায়ার চোখজোড়া বেহায়ার মতো নাভানের দিকে তাকিয়ে থাকে। লোকটা তার স্বামী, সবচেয়ে আপন, তারপরেও কত পর। হঠাৎ অদিতির কথা মাথায় আসতেই ইনায়া মুখ কঠিন করে। ইনায়া খেয়াল করে নাভানের হাতে একটু আইসক্রিম লেগে গেছে। ইনায়া মিনমিন করে বলে ওঠে। সরি, আমি খেয়াল করিনি। নাভান রাগ করে না। তার দৃষ্টি আগের মতোই ইনায়ার পানে পড়ে আছে। সামনে দাঁড়ানো লোকটা ইনায়ার স্বামী, যাকে এই নিয়ে দুবার সামনাসামনি দেখেছে ইনায়া। মুখটা কঠিন করে সামনের দিকে ইনায়া পা চালিয়ে কিছু দূর যেতেই হাঁক ছেড়ে ডাকে নাভান। দাঁড়ানি নায়া। পা দুটো আটকে যায় ইনায়ার, কিন্তু পেছনে ফিরে না। নাভান ধীর পায়ে ইনায়ার সামনে এসে দাঁড়ায়। থমথমে চেহারা দুজনেরই। ইনায়া প্রচুর অস্বস্তি ভোগ করে। নাভান গম্ভীর শান্ত গলায় জিজ্ঞেস করে, কেমন আছেন? জি ভালো। মৃদুস্বরে জবাব দেয় ইনায়া। নাভান দীর্ঘশ্বাস ফেলে ঠান্ডা স্বরে শোধায়। আমাকে দেখে পালাচ্ছিলেন মনে হয়। ইনায়া শান্ত চোখে তাকায়। কালো শার্ট আর জিন্স পরিহিত নাভান, চুলগুলো ব্যাক ব্রাশ করা, শীতল শান্ত কুটকুটে কালো চোখের মণি জোড়া দিয়ে তার দিকে তাকিয়ে আছে নিষ্পদকে। ইনায়া চোখ নামিয়ে নেয়, অতপর বলে ওঠে, আপনাকে দেখে অযথা পালাবো কেন? আপনার সাথে তো একদিনের দেখা মাত্র। আমার একটু তাড়াহুড়ো ছিল। নাভান তাকিয়ে থাকে মিষ্টি মুখখানার পানে। গাঢ় কালো চোখ জোড়ায় কিছু লুকোনোর প্রয়াস। নাভান এসেছিল তার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে। জ্যানের বিষয়ে কথা বলছিল তারা। রেস্টুরেন্ট থেকে বেরিয়েই ইনায়াকে দেখেছিল নাভান। তখনই তার পিছু নেয় সে। গাড়ির হর্ন, মানুষের কোলাহলে বিরক্ত বোধ করে নাভান। চলুন, আমি ড্রপ করে দিচ্ছি। দরকার নেই, আমি নিজেই যেতে পারবো। বলেই ইনায়া নাভানকে ডিঙিয়ে সামনের দিকে যায়। নাভান বাঁকা হাসে, পেছন না ফিরেই জোরে বলে ওঠে, অন্য কেউ সে নিয়ে যাবে নাকি মিসেস সিনায়া? আমার সাহায্য ভালো লাগেনি? থমকায় ইনায়া, মুখটাকে শক্ত করে তৎক্ষণাৎ। নাভান কি তাকে চিনতে পেরেছে? হবে হয়তো। সে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। নাভান উল্টো পিঠ করেই দাঁড়িয়ে আছে। ইনায়া সহসাই জোরে বলে ওঠে, এতিম, অনাথ, ডিভোর্সি যে কেউ হোক, আমাদের অন্য কারো দরকার নিতেই হয়। আসলে জানেন কি, কেউ মুখ থুবড়ে ফেলে দিলে অন্যজন হাত বাড়িয়ে ঠিকই তুলে নেয়। তাই অনুদান, সাহায্য যেটাই বলেন না কেন, আমাদের তা নিতেই হবে। ওই যে কিছু একটা ভর করে সিধে হয়ে দাঁড়ানোর জন্য।
নাভান পিছন ফিরে ইনায়ের দিকে তাকিয়ে হাসলো। ধক করে উঠল ইনায়ের বুকটা, হাসিটা যেন কলিজায় বিঁধে। ঘুরে ফিরে একটা কথাই মাথায় আসে, লোকটা তার স্বামী, যাকে ফিরে পাবার জন্য নামাজে বসে কত মোনাজাতে কেঁদেছিল ইনায়া। 9টা মাস যেন নিঃশ্বাস ফেললেও কষ্ট হতো। তার এই যাতনা বাড়িয়ে দিত অদিতির মেসেজ। নাভান আস্তে করে হেঁটে ইনায়ার সামনে আসে, মুখটা খুবই শান্ত নিশ্চল হয়ে আছে। ইনায়া চোখ হালকা ভিজে আসে। নাভান আলতো হাতে ইনায়ার গালে হাত রাখে, চোখ বন্ধ করেও চমকে ওঠে ইনায়া। আলতো হাতেই হাতটা সরিয়ে দেয়। নাভান মুস্কি হেসে বলে, ভালোই তো মেয়ে, দরকার ছিল ভালোই তো মেয়ে, দরকার ছিল এই রাগটা আমার প্রতি। ইনায়া নাভানের দিকে ভেজা সিক্ত চোখে তাকিয়ে ঘুরে চলতে থাকে, আর পেছন ফিরে না। নাভানের চোখজোড়া এবার অশান্ত হয়। ইনায়া ফুটপাতের রাস্তা ধরে শেষ মাথায় আসতেই আবার ধাক্কা খায় একজনের সাথে। কান্নারত হেসকি খাওয়া মুখটা আলতো হাতে তোলে একজন। ইনায়া ঝাপসা চোখের পলক ফেলে তাকায় মানুষটার দিকে, যে নিষ্পাপ হাসি দিয়ে তাকিয়ে আছে তার দিকে। কালো পাঞ্জাবি পরিহিত সুঠাম দেহের লোকটা এবার উচ্চস্বরে হেসে বলে ওঠে, ধোকা ধোকা, সব ধোকা। তারপরও মন তাদের দিকে টানে কেন হরিণী? বলতে পারবে তুমি? কি এক নিদারুণ যন্ত্রণা বলো তো। হাইওয়ে রোড দিয়ে সাই সাই করে তীব্র গতিতে এগিয়ে চলেছে জায়ানের কালো রঙের মার্সিডিস বেঞ্জ। মধ্যাহ্ন দুপুরে সূর্যের তির্যক আলো যেন গাড়ির সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলছে। ড্রাইভিং সিটে বসে খুব দক্ষ হাতে ড্রাইভ করছে জায়ান। পাশের সিটে চুপটি করে বসে আছে ইনায়া। তার মুখ খুব শান্ত হয়ে রয়েছে, জায়ানেরও তাই। তারা কোথায় যাবে জানা নেই ইনায়ার। সকালের সেই জায়ানের কোমল গলায় প্রশ্নের জবাবে জানা ছিল না ইনায়ার। চুপচাপ ছিল দুজনেই। তাদের নীরবতা ভেঙেছিল ফোনের বিপ বিপ শব্দে। জায়ান আলতো হাতে ফোন রিসিভ করে এগিয়ে দিয়েছিল ইনায়ার দিকে। ফোন কানে ধরে অপর পাশের ফাহাদের কিছু কথা শুনল ইনায়া। কথা ছিল এতটুকুই, আমি আর বাবা আছি, জায়ানের সাথে চলে এসো। অতপর জায়ান গাড়ির দরজা খুলতেই উঠে পড়েছিল সে। গন্তব্য জানার ইচ্ছে আর হয়নি। শহরের ব্যস্ত রাস্তা, যানবাহনের ব্যস্ত জনগণ, আধুনিক জীবন ও স্থান পেরিয়ে শৈশবের সেই প্রিয় চেনা রাস্তার গলিতে আসতেই চোখগুলো ধপ করে জ্বলে ওঠে ইনায়ার। যেখানে রিস্কার ক্রিং ক্রিং শব্দ, গলির ছোট্ট দোকানে চায়ের আড্ডা, বড় বড় আড়তের দোকানে বিরিয়ানির ভোজন, বাবার হাত ধরে চিপা চিপা গলি পেরিয়ে বাজারে যাওয়া, সবই যেন চোখে ভেসে ওঠে ইনায়ার। সে জিজ্ঞাসু দৃষ্টিতে জায়ানের দিকে তাকায়, কিন্তু সে লোকের মুখ নিশ্চল অবিচল। একটু সামনে যেতেই বড় করে ব্রেক কষল জায়ান। বিরক্তি নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে জায়ান। ইনায়াও বেরোলো। জায়ের মুখ গম্ভীর করে ইনায়ের দিকে তাকায়। মেয়েটার মুখটা আচমকায় চঞ্চলতায় ভরে গেছে। ইনায়ের কাজল কালো আঁখিগুলোতে খুশির আভাস। সে শান্ত স্বরে জিজ্ঞেস করে, আমরা পুরান ঢাকায়? এত খুশি হওয়ার কি আছে? দেখো তোমার শহরের অবস্থা। এই রাস্তায় তো রিক্সা ছাড়া কিছুই চলে না মনে হচ্ছে। ইনায়া দেখে সামনের রাস্তায় আসলেই গাড়ি ঢুকবে না। সামনের 2টা গলির মোড় নিলেই ইনায়াদের বাড়ি। অবশ্য অন্য রাস্তা ধরে গেলে ঠিকই গাড়ি ঢুকতো, কারণ গলির বড় রাস্তার পাশেই ইনায়াদের বাড়ি। ইনায়া সামান্য রাগ নিয়ে বলে, আগে কেন বললেন না যে বাড়িতে নিয়ে যাবেন? বলে আমি রাস্তা দেখিয়ে দিতাম। জায়ান ভ্রু কুঁচকে তাকায়। ফাহাদ জিপিএস অন করে রেখেছিল, সেই হিসেবেই তাড়াতাড়ি রাস্তা খুঁজতে গিয়ে জট পাকিয়ে ফেলেছে জায়ান। জায়ান ঘনস্বরে জিজ্ঞেস করে, জানা থাকলে চলো, গাড়ি ঘোরাতে হবে আবার। ইনায়া মাথা নাড়িয়ে তাড়াতাড়ি করে বলে ওঠে, না না, এখন ঘুরে যেতে হলে অনেক সময়। আমার সাথে আসুন, আমার এদিকের রাস্তা একেবারে মুখস্থ। বলেই ইনায়া সামনে হাঁটতে শুরু করে। অগত্যা জায়ানও ইনায়ার পেছন হাঁটে। একতলা দোতলা প্রায় লাগানো লাগানো শেওলাযুক্ত স্যাঁতস্যাঁতে সাদা রঙের দেয়ালের লম্বা উন্মুক্ত করিডর, বড়সড় জানালা যুক্ত বাড়িগুলোকে জায়ানের কাছে নেহাত হরর ফিল্মের ভুতুড়ে বাড়ির মতো লাগছে। গলির রাস্তা পেরোতেই সামনে চিকন সরু রাস্তা পড়ে। জায়ান অবাক হয়, একজন কোনো রকম যেতে পারবে, অপর পাশ থেকে অন্য কেউ এলে রাস্তা কি করে পার হয় এরা? আর মাথা ঘামায় না জায়ান। আর কিছুক্ষণ হাঁটার পরে বড় রাস্তায় উঠে দাঁড়া। রাস্তার সাইডে দাঁড় করানো 3টি গাড়ি। 2টি অবশ্য জায়ান ভালো করে চেনে। গাড়ি বরাবর বড় লোহার গেট। কাঙ্ক্ষিত জায়গায় এতক্ষণে এলো তারা। ইনায়া শান্ত নির্জীব হয়ে তাকিয়ে থাকে চিরচেনা সেই বাড়িটার দিকে। চোখের কোণে অশ্রুরা ভিড় করে। গুনে গুনে 12টা মাস হতে চলল। ইনায়া সোহানার হাত ধরে এবারে ছেড়েছিল। জায়ান বাড়িটা অবাক হয়ে দেখে। এল আকৃতির বিশাল বড় সাদা রঙের 3তলা বাড়ি।
যেখানে বড় করিডর পেরিয়ে রয়েছে একতলা থেকে অন্যতলায় যাবার বিশাল বড় সিঁড়ি। পুরনো হলেও আভিজাত্যপূর্ণ বাড়ি। আশেপাশের বাড়ি থেকে বিবেচনা করলে এটা নির্ঘাত জমিদার বাড়ির খেতাব দেয়া যাবে। জায়ান ইনায়ার পানে তাকাতেই গম্ভীর ঘন স্বরে বলে ওঠে, চোখের পানি তোমার কাছে এতই অমূল্য? যখন দেখি তখনই ঝরাতে থাকো। আগে নিজেকে সামলানো শিখে নাও, দেখবে মূল্যবান প্রবাহিত পানির স্রোত বারবার তোমার ধারে আসবে না। ইনায়া ম্লান হাসলো, জায়ানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, শান্ত নদী বরাবরই শান্ত থাকে, একদম নির্জন, নিস্তব্ধ, স্রোতশূন্য। আর অশান্ত নদীর প্রবাহিত স্রোত ক্ষণে ক্ষণে গর্জন তুলে একের পর এক নতুন রূপে ফিরে আসে। আমার ভাগ্য না হয় অশান্ত নদীর পাড়েই দাঁড়িয়ে থাকবে। জায়ান আর কোনো কথা বলে না। তার সামনে দাঁড়ানো নারীটিকে সে আসলেই চিনতে পারে না। যখন মনে হয় তাকে বুঝে গেছে, তখনই তাকে টেনে বের করে এই নারী। দীর্ঘশ্বাস ছেড়ে লোহার বড় গেট পেরিয়ে বাড়িতে ঢুকে জায়ান। ইনায়া বাড়িতে ঢুকে আগে আগে পা ফেলে সামনে যায়। অনেক খুশি ভিড় করে মনে। এই বাড়িতেই তার শৈশব কৈশোরের জড়ানো কাহিনী ডুবে আছে। চোখ বন্ধ করলে সেগুলো ভেসে ওঠে। বড় উঠোন পেরিয়েই বাড়িটি। জায়ান সামনে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমাদের হলরুমে নিয়ে চলো, বাবা ভাই ওখানে আছে, গেলেই বুঝতে পারবে। এতক্ষণ খুশিতে ভাসতে থাকা ইনায়ার মুখ গম্ভীর হয়ে এলো। মনে ভিড় করলো অনেক প্রশ্ন। সবাই এইখানে কেন? কিছু কি হয়েছে? ইনায়া আর রাগ করে না। গুটি গুটি পায়ে এগিয়ে চলে বাড়ির আনাচে কানাচে মুখস্থ করা রাস্তাতে। পেছনে জায়ান লক্ষ্য করে তার পায়ের পদক্ষেপ। হলরুমে ঢুকতেই ইনায়ার চোখ স্থির হয়ে যায়। বিশাল বড় হলরুমের পুরনো আমলের কাঠের খোদাই করা কারুকাজ সম্পূর্ণ সোফাগুলোতে বসে আছে ছজন। দুইটা মানুষকে দেখে ইনায়া ভীষণ অবাক হলো, কারণ সামনে তার ফুপু আনলা ও তার হাজব্যান্ড ইয়াসিন চৌধুরী, যে তার ভাইয়ের মৃত্যুর পরেও একবারও আসলো না। তার হঠাৎ পুরান ঢাকায় আসার কারণ ধরতে পারল না ইনায়া। আনিলা মুখ বাঁকা করে ইনায়াকে দেখে। ইনায়া মাঝে মধ্যে অবাক হয়। মাও বলতো আনিলা তোকে ছোটবেলায় অনেক আদর করত। এমনকি ইনায়ার নামটাও তার রাখা। ফাহাদ হাত নাড়িয়ে জায়ান আর ইনায়াকে পাশে বসতে বলে। ইনায়া গুটি মেরে মিজানুল করিমের পাশে বসে পড়ে। মিজানুল করিম উকিলের সাথে কথা বলে আনিলা বেগমের দিকে তাকায়। দেখুন, বিষয়টা আমি সহজেই হ্যান্ডেল করতে চাইছি। ইনায়ার বাবা আশরাফ হোসেন আপনার কাছে ব্যবসার জন্য টাকা ধার করছিল বছর 4 আগে, যেটা তিনি শোধ করেনি। এখন আপনি পৈতৃক সম্পত্তি ও ধার্যকর্য টাকাসহ তার পুরো বাড়িটাই দাবি করছেন, তাই তো? আনিলা বেগম গম্ভীর মুখে বললেন, হ্যাঁ ভাই, আমার কোনো টাকাই শোধ করেননি, আর বাবার সম্পত্তির উপর আমার অধিকার আছে, তাই আমি দাবি করতেই পারি। ফাহাদ এবার উকিলের থেকে একটা ফাইল নিয়ে আনিলা বেগমের দিকে এগিয়ে দেন। আনিলাও তার হাজব্যান্ড ইয়াসিন চৌধুরী দুজনেই চমকে উঠে তাদের দিকে তাকায়। জায়ান বাঁকা হেসে বলে ওঠে, আশরাফ হোসেন আপনার থেকে টাকা নিয়ে আড়ত আরো বড় করেছিলেন। বছর 2 যেতেই তিনি 3টে আড়তের মালিক হন। তারপর আপনার টাকা সহ গোটা একটা আড়ত তিনি আপনার নামে দিয়েছিল ওনার মৃত্যুর মাস 3 আগে। এই দলিল তার প্রমাণ। তাহলে আপনি টাকা দাবি কি করে করতে পারেন? ইনায়ার এতক্ষণে মনে পড়ে তার বাবা আনিলার নামে একটি আড়ত দিয়েছিল, কিন্তু এর পেছনে এত কাহিনী জানা ছিল না ইনায়ার। আনিলা বেগম চটে ওঠেন, মিথ্যে কথা ভাই, আমাকে এমন কিছুই বলেনি এবং দেয়ওনি। মিথ্যে রটাচ্ছেন আপনারা। জায়ান গম্ভীর মুখে একটু হাসি ফোটায়, পাতলা ঠোঁট দুটি নাড়িয়ে ঘন স্বরে জিজ্ঞেস করে, কিন্তু এখানে তো আপনারও সিগনেচার আছে। আপনার পাসপোর্টের হিসাব ধরে দেখতে গেলে আপনি তখন বাংলাদেশেই ছিলেন। মুখ ছোট হয় আনিলার। এই ছেলে তার ভিসা অবধি ঘেটে ফেলেছে। এই চুনোপুটি মেয়ে কি করে মেয়র উকিল নিয়ে আসলো তা মাথায় ঢুকছে না তার। ইয়াসিন চৌধুরী এবার রাগান্বিত হয়ে বলে ওঠে, দুর্নীতি করছেন সবাই, এসব কি? মিজানুল করিম এবার গম্ভীর স্বরে বলে ওঠেন, প্রমাণ সব আমাদের হাতেই। এখন যদি আপনার না মানেন তাহলে কঠোর আইনের ব্যবস্থা আমাদের যেতে হবে। যত যাই হোক, আমি আমার বাড়ি থেকে এক পাও নড়ব না। কঠিন গলায় জোর খাটিয়ে বললেন আনিলা। ফাহাদ এবার উকিলের কাছ থেকে একটা বার্থ সার্টিফিকেট এনে দুজনের সামনে ধরে। অতপর দুজনের মুখ কালো আধারে ডুবে যায়। ফাহাদ বাঁকা হেসে বলে ওঠে, এই কাগজ অনুযায়ী আপনি এই বাড়ির কেউ নন। আশরাফ হোসেনের বাবা তার প্রথম স্ত্রীর মৃত্যুর পরে আপনার মাকে বিয়ে করেছিলেন। আপনার মা ছিলেন বিধবা ও তার ছিল 3 বছরের একটা মেয়ে, মানে আপনি।
এইটুকু শুনে ইনা আশ্চর্য হয়ে যায়। আজ পর্যন্ত এই সত্য তার কাছে অজানা ছিল। বাবা মা এমনকি ছোটবেলায় দাদা দাদির মুখেও কোনোদিন এসব কথা শোনেনি। আনিলা বেগমের মুখ রক্তশূন্য ফ্যাকাশে হয়ে যায় পুরনো সত্য বেরিয়ে এলো বলে। ইয়াসিন চৌধুরী নিজেও এই ব্যাপারে অবগত ছিলেন না। তিনি অবাক হয়ে তাকায় আনিলার দিকে। ফাহাদ তাদের হতভম্ব মুখ দেখে মজা পেল। সে কুটিল হেসে বাকি কথা শেষ করে। আশরাফ হোসেনের বাবা মানে আপনার সৎ বাবা আপনাকে মেনে নিয়েছিল। নিজের পরিচয়ে বড় করে তিনি সমানভাবে আপনাকে এবং আশরাফ হোসেনকে সম্পত্তি ভাগ করে দিয়েছিলেন। তার মধ্যে এই বাড়ি আশরাফ হোসেনের ভাগে ছিল। ইয়াসিন চৌধুরীর সাথে আপনার প্রণয়ের সম্পর্ক ছিল, এর সাথে অবৈধ মেলামেশা, যার জন্য আপনি বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গিয়েছিলেন। সব শুনে আপনাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছিল। অতপর আপনি ইয়াসিন চৌধুরীকে বিয়ে করেন এবং তার কিছুদিন পর আপনার সকল সম্পত্তি বিক্রি করে কানাডায় চলে যান। বাবা মায়ের মৃত্যুর কিছুদিন আগে আপনি আবার তাদের সাথে সখ্যতা গড়ে তোলেন। কি তাই তো মিসেস চৌধুরী? পিনপিনে নীরবতা চলছে। রুমটিতে দুই গম্ভীর ব্যক্তিত্বের পুরুষের মুখে কুটিল হাসি ফুটে উঠেছে। সেই হাসি অপর পক্ষকে পরাজিত করার ইনেয়া চোখমুখ কুঁচকে রয়েছে। আনিলা এত জঘন্য তার জানা ছিল না। ইয়াসিন চৌধুরী আর কিছু না বলে গটগট পায়ে রুম থেকে বেরিয়ে যায়। মিজানুল করিম ও ফাহাদ বাকি দুই উকিলকে নিয়ে কথা বলতে বলতে বাইরে যায়। আনিলা বেগম চটে গিয়ে ইনার সামনে দাঁড়ায়। ভালোই তো রূপ দেখিয়ে খদ্দে জোগাড় করছিস, তোর মতো মেয়েরা পারে আর কি। তা তো বটেই, আপনার মেয়েও কিন্তু খদ্দের জোগাড় করতে বেশ পটু, তাও আবার বিবাহিত। আপনার শিক্ষায় শিক্ষিত করেছেন বোঝাই যায়। কানাডার মোস্ট হট প্রস্টিটিউট বলে কথা। ইনা কিছু বলার আগেই জায়ান পেছন থেকে কঠিন করে বলে ওঠে। আনিলা বেগম খেপে গিয়ে দাঁত কিরমিরিয়ে ওঠে। জায়ানকে আঙুল দিয়ে শাসিয়ে কিছু বলতে যাবে, তার আগেই মুখের আদল ভয়ঙ্কর লাল করে গর্জে ওঠে জায়ান। আবার গলা উঠালে মেরে পুরান ঢাকার অলিতে গলিতে দেহ ছিন্ন ভিন্ন করে রেখে দেব। আনিলা জায়ানের চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলেন। ইনায়াও হতভম্ব হয়। এই গুন্ডাটা হঠাৎ করেই মুখের আদল বদলে ফেলে। জায়ান লম্বা পায়ে হেঁটে আনিলার সামনে আসে। তারপর পাঞ্জাবির হাতা হালকা গোটাতে গোটাতে বলে, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যান, না হলে ঠ্যাং ভেঙে সারা জীবনের জন্য গলিতে ভিক্ষা করার ব্যবস্থা করে দিব। কারণ জায়ান করিম কথা কম বলে, কাজ বেশি। জায়ান নাম শুনতেই আনিলা থমকালো। বিড়িতে এসেছে 15 দিন। এই দিনের মধ্যেই বাড়ির জন্য বিশাল ঝুট ঝামেলা পোহাতে হয়েছে জায়ান করিমের সঙ্গে। সামনাসামনি দেখা না হলেও লোকজন দিয়ে ঠিকই শাসাতো। তাহলে এই সেই ছেলে? আনিলা আর কথা বাড়ালো না, চলে গেল সামনে থেকে। ইনেয়া নিশ্চুপ দাঁড়িয়ে আছে। জায়ান সোফার মধ্যে ক্লান্ত ভঙ্গিতে গা এলিয়ে দেয়। টেবিলের উপর এক পা আরেক পায়ের উপর ভাঁজ করে রাখে। অতপর হাই তুলে ইনার উদ্দেশ্যে বলে, কাজে বেশি ফোকাস করে। এই তোমার বাড়ির মেহমানদারি, এক কাপ চাও খাওয়ালে না। 30 মিনিটের মেহমান আমি, তোমার থেকে এত কঞ্জুসি আশা করিনি হরিণী। আব্বে হালা, খাইবার হইলে থাকতে হইব, নাইলে আমরা কোনো মেহমানি করি না। বুঝে আইলে থাহো, আর না হইলে যাওগা। জায়ান থ হয়ে রইল। ইনায়া কথাগুলো মুচকি হেসে সরে যায়। জায়ান কিছুটা অবাকের রেশ ধরে বলে ওঠে, এখন আবার শালা, এটা কি ঠিক করলে হরিণী? কথাটা ইনায়ার অগোচরে থেকে যায়। বাইরে এসে মিজানুল করিম আর ফাহাদকে অনেক ধন্যবাদ জানায় ইনায়া। তারা না থাকলে বাবা মায়ের নিজের শৈশবের স্মৃতিটাও হারাতে হতো। ফাহাদ ইনায়াকে মুচকি হেসে বলে ওঠে, ধন্যবাদটা আমাদের না, জায়ানের পাওয়া দরকার ছিল। বাবা বলার পরে এই বিষয়টা আমি জায়ানকে দেখতে বলেছিলাম। সে অনেক কষ্টে তোমাদের বাড়ি আর তার হিস্ট্রি বের করেছে। ইনায়া অবাক হয় না, কারণ সে জানে এই গুন্ডাটার দ্বারা সব সম্ভব। মিজানুল করিম এবার ফাহাদের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলে, এই মামলা তো শেষ হলো, এখন বলো তোমার কিচ্ছা কবে মিডিয়া থেকে ডিলিট করছো? আজকাল বিজনেস পার্টনারগুলোও তোমার নাম ভাঙিয়ে তোমার সাথে মজা করে। ফাহাদের মুখটা শুকিয়ে যায়। ঘটনাটা আসলেই দিনকে দিন বড় হচ্ছে। তার দলের লোকগুলো এই নিয়ে তাকে সন্দেহ শুরু করেছে। আপাতত ভাবনায় আছে সামনের সপ্তাহে তিলককে সাথে নিয়ে প্রেস মিটিং ডেকে বিষয়টা সেখানে ক্লোজ করবে। তাছাড়া আর কোনো উপায় নেই। তার আগে সে নিধিকে চরম শিক্ষা দেবে। নিধি ফাহাদকে অপমান করলেও তার গায়ে লাগতো না, কিন্তু বিষয়টা এবার তার স্বপ্নের ক্যারিয়ারে পড়েছে। এবার কোনো ছাড় সে দেবে না। সামনের দিনেই প্রেস মিটিং করব, আশা করি ঠিক হবে। না হলে দলের লোকগুলো আমার শিরচ্ছেদ করে নিবে। সব দোষ নিধির।
ওর কাছে মাথাই আছে, কোনো বুদ্ধি নেই। ওর তো খবর আমি নেবই। চিবিয়ে চিবিয়ে বলে ওঠে ফাহাদ। ইনায়া ইন্টারনেটে ফাহাদের বিষয় দেখেছে, কিন্তু এর মধ্যে নিধি কি করে ইনভলভ হলো তা ভাবার বিষয়। মিজানুল করিম ফাহাদের কথার প্রেক্ষিতে খুশি হয়ে বলেন, আলহামদুলিল্লাহ, এতদিনের কাজের মতো কাজ হয়েছে। নিধিকে আমি 2 দিনের শপিং করার টাকা গিফট করব। তুই যদি ওকে বকেছিস তো আমি নিজেই তোর তিরস্ছেদ করব। ফাহাদ এবার আহত হয়। পৃথিবীতে মনে হয় তার বাবাই একমাত্র মানুষ যিনি নিজের ছেলেদের ক্যারিয়ার ভাঙার জন্য দিনরাত দোয়া করে। মিজানুল খুশি মনে হেঁটে হেঁটে বাইরে চলে যায়। তার তো অনেক আনন্দ লাগছে। ফাহাদের রাগ নিধির ওপর আরও বৃদ্ধি পায়। সে ইনায়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তুমি জায়নার সাথে চলে এসো, আমার জরুরি কাজ আছে। ইনায়া হ্যাঁ বা না বলার আগেই ফাহাদ এক প্রকার দৌড় লাগিয়ে গাড়ির দিকে অগ্রসর হয়। নবানের মনে যেন অশান্তিরা বাসা বেঁধেছে। নিজেকে কিছুতেই ঠিক রাখতে পারছে না সে। সেদিন জায়ানের কথার মানে সে বুঝতে পেরেছে। তাহলে কি ইনায়াও কি তাকে পছন্দ করে? এইসব কথা ভেবে ভেবে কোনো রকম বাড়িতে এসে পৌঁছায় নাভান। হলরুমে আসতেই কিছুটা অবাক হয় নাভান। বাবা মা চাচা সবাই বাড়িতে। হাতের ওয়াচের দিকে তাকিয়ে সময় দেখে নেয় নাভান। এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে তারা। আয়শা মির্জা গম্ভীর মুখে বসে আছেন। তার পাশেই কেঁদে চলছে নিপা। নিজের মনের অশান্তি দূরে রেখে সোহানার কাছে জানতে চায় নাভান। একে একে সব কথা নাভানকে বলেন সোহানা। সব শুনে নাভানের গম্ভীর মুখটা আরও গম্ভীর হয়ে যায়। সে তো জানে ঈশানকে নিধি কতটা পছন্দ করে। এখন সামনে কি পরিস্থিতি অপেক্ষা করছে তাদের জন্য। নিপার গুনগুন বেড়েই চলছে। নাভান দীর্ঘশ্বাস ফেলে নিপাকে জিজ্ঞেস করে, এমন বাচ্চাদের মতো কাছে কেন বলো তো? নিপা ভাঙা গলায় বলেন, দেখ না বাবা, ঘরের মেয়ে, বাড়ির সবাই রাজি। এর মধ্যে তোর ভাইয়ের একার অমত কি সহ্য হয়? সে নিজেই তো এখনও নিজেকে বুঝতে শিখেনি। আর সেখানে তার জীবনের এত বড় একটা ডিসিশন। আমি বাপু বেঁচে থাকতে ওই মেয়েকেই ঘরে তুলব না। নাভান হেসে ওঠে। বিদ্রুপের হাসি সেটা। মুখটা শান্ত, তারপরেও অস্থির অবিচল। নিপার দিকে তাকিয়ে নাভান শান্ত স্বরে বলে, ঈশান ভালোবাসে তিথিকে, এই সত্য তুমি লুকাতে পারবে না। সংসারটা ঈশান করবে। তোমরা কতদিন আর বাঁচবে বলো? যার যে লাইফের ডিসিশন তাকে নিতে দাও, না হলে আমার আর ইনায়ের মতো সম্পর্কটা ক্রিটিক্যাল হয়ে যাবে। হয়তো মানতে পারবে না নিধিকে ঈশান। নিপা চোখ মুখ মুছে শান্ত গলায় বলে, তুই নিজেও তো ভুল ছিলি নাভান। অদিতি তোর জন্য সঠিক ছিল কি? ঈশানের বেলায়ও যে তা হবে না তার গ্যারান্টি কি? সোহানা এবার দীর্ঘশ্বাস ফেলে নিপার পাশে গিয়ে বসে। তারপর ধীর সুস্থে বোঝানোর স্বরে বলে, যেখানে ঈশানের মনে অন্য কেউ, সেখানে নিধি ভালো থাকতে পারবে না। সে নিধিকে হয়তো স্ত্রী হিসেবে প্রাপ্য সম্মানটুকুও দিতে পারবে না। আজকে নিধির ওপর ঈশান যে ভাবে খেপেছিল, তাতে এই বিষয়টা আমি আরও ভালোভাবে উপলব্ধি করেছি। নিধি তো এই ব্যাপারে কিছু জানতো না। বিয়ের পর যে ঈশান নিধিকে মেনে নিবে বা সংসার করবে তার গ্যারান্টি কি? আর তিথি যে ঈশানের জন্য ভালো না তার কোনো প্রমাণ আমরা কেউ দিতে পারবো না। আর নাভান ভুল ছিল বলে ঈশানও ভুল, এটা নেহাত বাচ্চাদের মতো না। বুঝ কথা। মা ঠিক বলছে ছোট মা। ঈশান আর তিথি দুজনে অ্যাডাল্ট ছেলে মেয়ে। তারা দুজনে নিজেদের জীবনের ভালো মন্দ বোঝে। সেখানে তুমি জোর করে নিধিকে তাদের মাঝে ঢোকাবে, তা তো হবে না। তোমার কথাগুলো আসলে বাচ্চাদের মতো লাগছে। সোহানার সাথে তাল মিলিয়ে বলে নাভান। নিপা আর কোনো কথা বলে না। আসলে জিনিসটা ভাবার বিষয়। আয়শা মির্জা কোনো কথা আর বললেন না। নাভানের সাথে তর্কে তিনি পেরে উঠবেন না জানেন। সোহানা এবার আয়শা মির্জার গম্ভীর মুখে তাকিয়ে করুণ কণ্ঠে বলেন, মা, আমি নিধিকে ইনায়ার জায়গায় দেখতে চাই না। জোর করে কারো মনে ঢোকা সম্ভব নয়। আমাদের এমন সিদ্ধান্তের রাগ ঈশান নিধির ওপর ছাড়বে, এমনটাই হবে। ইনায়ের বিষয় থেকে শিক্ষা হয়ে গেছে আমার। আপনি নিজেই তো ইনায়কে এই বাড়ির সম্পর্ক থেকে বেরোনোর জন্য কত বুদ্ধি দিতেন। নিধির সাথে এমনটা হলে আপনার জবানটাই থাকবে তো? থাকবে না। তখন আপনি নিধি যেন সংসার করতে পারে সেই চিন্তা করবেন। কারণ নিধির পরিবার আছে, তাকে নিয়ে তার পুরো পরিবার ভাববে। কিন্তু ইনায়ের সেটা ছিল না। আর ইনায়ার জীবন থেকে দেখে আমি শিক্ষা পেয়েছি, নিজের মেয়েকেও আমি ওই জায়গায় দাঁড় করাতে চাই না। নাভান ভুল মানুষকে চেয়েছিল, তা বলে যে ঈশানের মানুষটাও ভুল এমনটা নয়। আপনি কি চান নিধিও ডিভোর্সি হোক? আয়শা মির্জা কোনো কথা বললেন না, চুপটি করে রইলেন। নিপারও একই অবস্থা। নাহিদ মির্জা এবার নওয়াজ মির্জার দিকে তাকিয়ে বলে উঠল,
তাহলে সিদ্ধান্ত এটাই রইল, সময় করে মিজানুল করিমের সাথে আমি ঈশান আর তিথির বিয়ে কথা বলবো। নওয়াজ মির্জা সায় জানান তার ছেলের যাকে পছন্দ তাকেই তিনি মেনে নেবেন। নাহিদ মির্জা আর নওয়াজ মির্জা এবার উঠে কথা বলতে বলতে নিজেদের ঘরের দিকে এগোলেন। বসে থাকা চারজনের মধ্যে তখনও পিনপিনে নীরবতা চলছে। নাভান সেখান থেকে উঠে সিঁড়ির কাছে আসতেই নিপা সোহানার উদ্দেশ্যে বলে ওঠে, তুমি বলছো ঈশানের পছন্দ মেনে নিতে? তিথি খারাপ না, নাভানও তো অদিতিকে পছন্দ করেছিল, তুমি মেনে নাওনি। যদি অদিতি এখন নাভানের বউ হতো তাহলে? সোহানা মুচকি হাসল। নাভানের পা থেমে গেল প্রথম সিঁড়িতে, কিন্তু পেছন ফিরল না। দীর্ঘশ্বাস ফেলে সোহানা বলল, তখন হয়তো নাভানের একার অন্ধকার ভবিষ্যৎ হতো। একটা নরম নিষ্পাপ মেয়ের জীবন বেঁচে যেত। কারো পাপ না করেও তার জীবন এখন অন্ধকারে। সেখানে নিধিও একই পরিস্থিতিতে পড়ুক, তাই আমি চাইব না আর। নিপা আর কিছু বলে না। নাভান ধীর গতিতে হেঁটে উপরে চলে আসে। দোতলার করিডোরে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। তার মা আসলেই ঠিক বলেছে। আসলে সে সুন্দর মেয়েটার জীবনটা নষ্ট করে ফেলেছে। মুহূর্তে নাভানের সামনে ভেসে ওঠে ইনার কান্নারত মুখটা। এটাই তার দিন কবুল করা বউ, যাকে সে মুখটা না দেখেই দেশ ছেড়েছিল। পাষণ্য মনে তখনও কি একটু তার কথা ভেবেছিল? না। মায়ের প্রতি যে রাগ তখন তার মাথায় খারাপ ভালো ঠেকায়নি, যা এখন ভাবলে বুকের পাঁজর থেকে দীর্ঘশ্বাস ব্যতীত কিছুই মনে হয় না। ডিভোর্স পেপার তার হাতে, কি করবে এখন? অন্যথা মাথায় আর চাপ না দিয়ে নিধির রুমে ঢুকে নাভান। দরজাটা ভিড়ানো ছিল, রুমের পর্দাগুলো সব টাঙানো। দিনের বেলায়ও ঘর অন্ধকার হয়ে আছে। নাভান দক্ষিণ দিকের জানালাটা গিয়ে খুলে দিল। সঙ্গে সঙ্গে অন্ধকার ঘর আলোকময় হয়ে যায়। নাভান লক্ষ্য করে নিধি কাউচে শুয়ে মুখটা কুশনে গুজে রয়েছে। নাভান আস্তে করে হেঁটে নিধির সামনে এসে বসে। তারপর 2 থেকে 3 বার নরম গলায় ডাকে। নিধি কোনো সারা শব্দ করে না। নাভান এবার হতাশ হয়ে বলে, তোর থেকে এটা আশা করিনি নিধি। বোকার মতো অযথা কেটে যাচ্ছিস, যার মূল্য কারো কাছে নেই। সবটাই বুঝিস, ভালোবাসা জোর করে পাওয়া সম্ভব না। নিধি এবার মুখ তুলে তাকায়। পান পাতার মতো মুখটা টুকটুকে লাল হয়ে আছে, চোখগুলোর একই অবস্থা। নাভানের বুকটা ধুক করে ওঠে। নিধি তার বড্ড আদরের আহ্লাদি বোন। ভাইয়া, আমার বিবেক মানলেও মনের সাথে আমি পেরে উঠছি না। মানতে বড় কষ্ট হচ্ছে যে মানুষটা আমার ছিল সে হুট করে অন্য কারো রয়ে গেল। 2 দিন আগেও মনে হয়েছে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, যেটা চাইতে মনের মানুষটাকে পেয়েছি। কিন্তু আমার সুখে যে দহন পড়বে তা আমার জানা ছিল না। নিধির কথায় নাভানের মুখটা ম্লান হয়। সে তো জানে নিধি কতটা অবুঝ, সহ্য ক্ষমতা কত কম। নাভান হাত বাড়িয়ে নিধিকে কাছে ডাকে। হামলে পড়ে ভাইয়ের বুকে। চুপটি করে থাকে নিধি। ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে বহুবার। নাভান নিধিকে জড়িয়ে ধরে শান্ত স্বরে বলে, এই অনুভূতিগুলো এখনই মাটি চাপাতে এনে হাও। আমি চাই না তোর অনুভূতিটা ঈশানের বা বাড়ির কারো কাছে সেটা প্রকাশ পাক। বাড়ির সবাই সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে তোর বিষয়টা জানাজানি হলে তাদের সবার মন অশান্ত হবে নিশ্চিত, যা তিথি আর ঈশানের বিয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। তোর আর ঈশানের মধ্যে কোনো কন্ট্রাডিক্টরি সম্পর্ক হোক সেটা আমি চাই না। এই বলে থামে নাভান। নিধি এখনও নাভানের বুকের সাথে মিশে রইল। নাভান খানিকক্ষণ চুপ থেকে আলতো স্বরে শোধায়, বুঝতে পেরেছিস? হুম। পোষামানা পাখির মতো বলে ওঠে নিধি। নাভান দীর্ঘশ্বাস ফেলে জানালার সাথে লাগোয়া বড় শিউলি ফুলের গাছটাকে দেখতে থাকে, যেটা নিধির খুব পছন্দের গাছ। গাছের ডালে নিধির একটা বড় ছবি ঝুলছে। তার নিচে লেখা, এটা নিধির গাছ। কেউ যদি এর দিকে তাকায় বা ফুল কুড়িয়ে রাখে তাদেরকে জেলে ভরে দেব। নাভানের ভেতর থেকে আরও বড় দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তার বোন যেন একটু বেশি বাচ্চা স্বভাবের। এর জন্য না জানি কত বিপদে পড়তে হয় ওকে। ফাহাদের ছবি ভাইরালের কথা জিজ্ঞেস করতে গিয়েও করেনি নাভান। ফাহাদ জানিয়েছে বিষয়টা হ্যান্ডেল করে নেবে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এখন পাল্লা দিয়ে রাতের আধার ঘনিয়ে আসার পালা। একটু আগেই হোস্টেলে ফিরেছে ইনায়া। আজ আর টিউশনে যেতে পারেনি। নামাজ শেষে বই নিয়ে বসেছে। সামনে সেমিস্টার ফাইনাল। পড়ায় মন দিলেও মন যেন বসে না। এত জটিল জীবনের সমীকরণ সব যেন ধোঁয়াশা। কেমন যেন হতাশ হতাশ লাগছে তার কাছে। ফোন হাতে নিয়ে নিধিকে কল লাগায় ইনায়া, কিন্তু কই, রিং হয়ে কেটে গেল কয়েকবার, কিন্তু নিধির পিক করলো না। এই মেয়ের হুট করে কি হলো বোঝে না ইনায়া। তিথি উপর দিকে ফোনে ঈশানের সাথে কথা বলছিল। মির্জা বাড়ির সবাই যেহেতু মেনেছে বিষয়টা, তাই দ্রুত বাড়ির সবাইকে তার জানাতে হবে।
তিথি ভাবে কালই বাড়িতে যাবে সে। ফোনটা কেটে একটা প্রাণ ভরে নিঃশ্বাস ফেলে তিথি। গত 2 দিন তার অনেক কষ্টে কেটেছে। টেনশনে তার মাথা ঘেটে ফেলেছিল প্রায়। তিথি অন্যমনস্ক হয়ে থাকা ইনায়ের দিকে তাকায়, তারপর উঠে ইনায়ের পাশে বসে। ইনায়া সচকিত হয়ে তিথির দিকে তাকায়। তিথি মলিন মুখে জিজ্ঞেস করে, মন খারাপ কি হয়েছে? কখন থেকে অস্থির অস্থির লাগছে তোমাকে? ইনায়া দীর্ঘশ্বাস ফেলে, তার চিন্তিত মুখে বলে ওঠে, 2 দিন ধরে নিধির কোনো খোঁজ নেই। মেয়েটা কলও ধরছে না, কি জানি কোনো সমস্যা হলো না তো আবার। নাকি ফাহাদের ভয়ে এমনটা করছে, মনে মনে ভাবে ইনায়া। তিথি এবার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অতপর মিনমিন কণ্ঠে বলে ওঠে, তোমার কিছু বলার ছিল না?